বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল উদ্দিন, প্রভাষক অর্থনীতি, বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। পাঠ পরিচিতি। অর্থনীতি প্রথম পত্র, প্রথম অধ্যায়। অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কিত এইচএসসি পরীক্ষা 2019 সালের সৃজনশীল প্রশ্নের আলোচনা। লেকচার নাম 7। ঢাকা বোর্ড 2019। আজকে আমরা সৃজনশীল প্রশ্নের বেসিক বিষয়গুলো বোঝার চেষ্টা করব। এ, বি ও সি তিনটি দেশ। এ দেশে সকল কিছু ব্যক্তি মালিকানায় উৎপাদন ও বিক্রি করা হয়, ফলে দ্রব্যাদির দাম বেশি। এই দেশে ক্রমশই ধনী মানুষের সংখ্যা বাড়ছে। সি দেশটি আবার একেবারেই বিপরীত। অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে উড়োজাহাজ সমস্ত কিছুই সরকারের নিয়ন্ত্রণে উৎপাদন ও বিক্রি হয়, ফলে দেখা যায় একটি সুচ কিনতে গেলেও লাইন ধরে কিনতে হয়। তবে বিদেশে সরকারি ও ব্যক্তিগত উভয় খাতে দ্রব্য সামগ্রী উৎপাদন ও বিক্রি হয়। এই দেশে ব্যক্তিগত উৎপাদনকারীরা কোনো দ্রব্যের দাম বাড়ালে ভোক্তারা দ্রব্যাদি সরকারি খাত থেকে কেনে। প্রথমে দেখি অভাব কি। মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এরূপ দ্রব্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে অভাব বলে। উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বোঝে? উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটি বিন্দু চলতি প্রযুক্তি ও প্রাপ্ত সম্পদ দ্বারা দুটি দ্রব্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা সীমিত সম্পদ দ্বারা দুটি দ্রব্যের বিভিন্ন সম্ভাব্য সংমিশ্রণ যে উৎপাদন করা যায় তার সম্ভাব্যতা নির্দেশ করে। গ, উদ্দীপকের দেশ তিনটিতে বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থাসমূহ কি? উদ্দীপকটি পড়ে আমরা শুধু কোন দেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান সেটা বোঝার চেষ্টা করব। এ, বি ও সি তিনটি দেশ। এ দেশের সকল কিছু ব্যক্তি মালিকানায় উৎপাদন ও বিক্রি করা হয়, ফলে দ্রব্যাদির দাম বেশি। এই দেশে ক্রমশই ধনী মানুষের সংখ্যা বাড়ছে। যে আমরা দেখতেছি এ দেশে যে সকল বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে সে সকল বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থায় বিদ্যমান। অর্থাৎ ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থায় উৎপাদন ক্ষেত্রে ভোক্তা এবং উৎপাদক সম্পূর্ণ স্বাধীন। এখানে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করে না, এবং এই অর্থব্যবস্থায় অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ধনীরা ক্রমশই ধনী হয়, গরিবরা গরিব হয়। সুতরাং আমরা বলতে পারি এ দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। সি দেশটি আবার একেবারে বিপরীত, অর্থাৎ এ দেশের বিপরীত অবস্থা হচ্ছে সি দেশে। অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে উড়োজাহাজ সমস্ত কিছুই সরকারের নিয়ন্ত্রণে উৎপাদন ও বিক্রি হয়, ফলে দেখা যায় একটি সুচ কিনতে গেলেও লাইন ধরে কিনতে হয়। তাহলে সি দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিরাজ করতেছে? যা আমরা দেখতেছি সি দেশে যেই সকল বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছে সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। অর্থাৎ সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থায় উৎপাদনের সমস্ত কার্যক্রম পরিচালিত হয় সরকারের নিয়ন্ত্রণে। তার মানে সি দেশে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা বিদ্যমান। তবে বিদেশে সরকারি ও ব্যক্তিগত উভয় খাতে দ্রব্য সামগ্রী উৎপাদন ও বিক্রি হয়। এই দেশে ব্যক্তিগত উৎপাদনকারীরা কোনো দ্রব্যের দাম বাড়ালে ভোক্তারা দ্রব্যটি এই দেশে ব্যক্তিগত উৎপাদনকারীরা কোনো দ্রব্যের দাম বাড়ালে ভোক্তারা দ্রব্যটি সরকারি খাত থেকে কেনে। তার মানে বিদেশে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয় ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগের মাধ্যমেও। তার মানে বিদেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। যে তাহলে আমরা উদ্দীপকটি পড়ে বুঝতে পারলাম এ দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, বিদেশে মিশ্র অর্থব্যবস্থা এবং সি দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। এরপর তোমরা এই তিনটি অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লিখবে। এই সকল অর্থব্যবস্থার বিস্তারিত আলোচনাগুলো আমার লেকচার 4-এ দেওয়া হয়েছে। তোমরা লেকচার 4টা ভালো করে দেখে নেবে, তাহলে বিভিন্ন অর্থব্যবস্থার বৈশিষ্ট্য এবং পার্থক্যগুলো বলতে ও লিখতে পারবে। দেশের জনগণের কল্যাণের জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাই উত্তম। উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
এখানে লিখবে দেশের জনগণের কল্যাণের জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাই উত্তম। বক্তব্যটি যথার্থ, কারণ আমরা জানি মিশ্র অর্থব্যবস্থা গঠিত হয় অথবা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা গঠিত হয় ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দোষগুলো পরিহার করে, ত্যাগ করে শুধুমাত্র ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার গুণগুলো গ্রহণ করে। তাহলে যে অর্থব্যবস্থা অপরাপর অর্থব্যবস্থার দোষগুলো পরিত্যাগ করে এবং শুধুমাত্র গুণগুলো গ্রহণ করে গঠিত হয়, তাহলে অবশ্যই সেটাই হবে উত্তম এবং জনকল্যাণমূলক। তাছাড়া মিশ্র অর্থব্যবস্থায় যে সকল সামাজিক দ্রব্য উৎপাদন হয় সে সকল সামাজিক দ্রব্যের উৎপাদন ব্যয় বেশি বলে ব্যক্তিগত উদ্যোগে উৎপাদন করা সম্ভব নয়। তাই ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকার বা রাষ্ট্র এই সামাজিক দ্রব্যগুলো উৎপাদনের উদ্যোগ গ্রহণ করে। যেমন রেলপথ, বিমানবন্দর, হাসপাতাল, সমুদ্র বন্দর, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এইগুলোতে এই সকল সামাজিক দ্রব্যে অনেক বেশি ব্যয় হয়। তাই এইগুলো ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারি বা রাষ্ট্রীয় উদ্যোগেও উৎপাদিত হয়। তাছাড়া মিশ্র অর্থব্যবস্থায় সরকার জনগণকে অর্থনৈতিক স্বাধীনতার মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। যেমন মিশ্র অর্থব্যবস্থায় সরকার কাজের বিনিময়ে খাদ্য, বিধবা ও বেকার ভাতা, নারী ও শিশু সুরক্ষা তহবিল, পেনশন প্রভৃতি প্রদানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। অর্থাৎ এই সকল অর্থনৈতিক স্বাধীনতা জনগণকে প্রদানের মাধ্যমে জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়। তাই বলা যায় যে দেশের জনকল্যাণের জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাই উত্তম। কুমিল্লা বোর্ড 2019। মিস্টার জনসন এক্স দেশে বেড়াতে গিয়ে দেখলেন যে দেশটিতে সকল অর্থনৈতিক কার্যক্রম রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু তার নিজের দেশে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, শিল্প বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়। উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে সেটা আমরা ঢাকা বোর্ডে দেখছি। নির্বাচন কেন মৌলিক অর্থনৈতিক সমস্যার ভিত্তিমূল? মানব জীবনে অভাব অসীম, সেই অভাব পূরণের প্রয়োজনীয় সম্পদ হলো সীমিত, তাই সব অভাব একসাথে পূরণ করা সম্ভব নয়। এজন্য ভোক্তা তার অনেক অভাবের মধ্যে বেশি প্রয়োজনীয় অভাবগুলো আগে পূরণ করাকে অভাবের নির্বাচন বা বাছাই বলে। অর্থাৎ ভোক্তার সীমিত অর্থ সম্পদের কারণে অনেকগুলো অভাব থেকে ঠিক করতে হয় কোন অভাবগুলো আগে এবং কোন অভাবগুলো পরবর্তীতে পূরণ করতে হবে। তাই নির্বাচন মৌলিক অর্থনৈতিক সমস্যার ভিত্তিমূল। গ, মিস্টার জনসনের দেশে যে অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত তার 3টি বৈশিষ্ট্য লেখো। তাহলে মিস্টার জনসনের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা প্রচলিত সেটা জানার জন্য আমরা উদ্দীপকটা দেখি। মিস্টার জনসন এক্স দেশে বেড়াতে গিয়ে দেখলেন যে দেশটিতে সকল অর্থনৈতিক কার্যক্রম রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু তার নিজের দেশে অর্থাৎ জনসনের দেশে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, শিল্প বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়। তাহলে যে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয় কোন অর্থব্যবস্থায়? হ্যাঁ, মিশ্র অর্থব্যবস্থায়। মিশ্র অর্থব্যবস্থায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ সরকারি উদ্যোগ এবং ব্যক্তিগত উদ্যোগ পাশাপাশি অবস্থান করে শুধুমাত্র মিশ্র অর্থব্যবস্থায়। তাহলে জনসনের অর্থব্যবস্থা কী ধরনের অর্থব্যবস্থা? মিশ্র অর্থব্যবস্থা। তাহলে আমরা কি করব? এটাতে কি করব? মিশ্র অর্থব্যবস্থার 3টি বৈশিষ্ট্য লিখব। এই মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো তোমরা আমার লেকচার সাথে দেখতে পারবা। যেমন তোমরা দিতে পারো বৈশিষ্ট্যের মধ্যে ব্যক্তিগত উদ্যোগ ও সরকারি উদ্যোগের সহাবস্থান, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, অবাধ প্রতিযোগিতা, আরও অনেকগুলো দিতে পারবা। কিন্তু এখানে দিবা শুধুমাত্র 3টি, কারণ তোমাদেরকে বলা হয়েছে 3টি বৈশিষ্ট্য লেখার জন্য।
এখানে বলছে উদ্দীপকে উল্লেখিত মিস্টার জনসনের এক্স দেশের অর্থব্যবস্থা ভোক্তার সার্বভৌমত্ব ও শ্রেণী বৈষম্যের তুলনা করো। তাহলে আমরা উদ্দীপকে দেখছি জনসনের দেশে কী ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান, মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। এখন আমরা দেখব এক্স দেশে কী ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান। মিস্টার জনসন এক্স দেশে বেড়াতে গিয়ে দেখলেন যে দেশটিতে সকল অর্থনৈতিক কার্যক্রম রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে বলতো সকল অর্থনৈতিক কার্যক্রম রাষ্ট্র বা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয় বা নিয়ন্ত্রিত হয় কোন অর্থব্যবস্থায়? হ্যাঁ, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থায়। তাহলে এটা হবে জনসনেরটা হবে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বা মিশ্র অর্থব্যবস্থা, এক্স দেশেরটা হবে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে? ভোক্তার সার্বভৌমত্ব ও শ্রেণী বৈষম্যের ক্ষেত্রে মিশ্র অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে যে বৈষম্যগুলো রয়েছে সেগুলো আমরা তুলে ধরব। এখানে আমরা দিতে পারি যেমন শ্রমিক শোষণ। মিশ্র অর্থব্যবস্থায় যে সকল উৎপাদন কার্যক্রম ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় সেখানে শ্রমিক শোষণ হয়, অপরদিকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিক শোষণ হয় না। ভোক্তার স্বাধীনতা, মিশ্র অর্থব্যবস্থায় ভোক্তার স্বাধীনতা থাকে, ভোক্তার ক্রয় ক্ষমতা থাকলে ভোক্তা যে কোনো দ্রব্য যে কোনো পরিমাণে ক্রয় করে ভোগ করতে পারবে। অন্যদিকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তার স্বাধীনতা নেই, অর্থাৎ ভোক্তার ক্রয় ক্ষমতা থাকলেও সমাজতান্ত্রিক দেশে যে সকল দ্রব্য উৎপাদিত ও আমদানি করা হয় সে সকল দ্রব্যই ভোক্তা ক্রয় ও ভোগ করতে পারবে। যে সকল দ্রব্য উৎপাদন করে না ও আমদানি করে না সে সকল দ্রব্য ভোক্তা চাইলেও ভোগ করতে পারবে না। তারপর উৎপাদকের স্বাধীনতা, মিশ্র অর্থব্যবস্থায় উৎপাদকের স্বাধীনতা থাকে, অন্যদিকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদকের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকে না। মুনাফা ও জনকল্যাণ, মিশ্র অর্থব্যবস্থায় যে সকল দ্রব্য ব্যক্তি উদ্যোগে উৎপাদিত হয় সেগুলো হচ্ছে মুনাফার জন্য, অন্যদিকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সমস্ত দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয় জনকল্যাণের জন্য। আয় বন্টন, মিশ্র অর্থব্যবস্থায় আয়ের অসম বন্টন হয়, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় আয়ের বন্টন কিছুটা সুষম হয়। তাহলে দেখো সিলেট বোর্ড 2019। একটি দেশ যেখানে সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত, তবে এটি সীমিত। বেশিরভাগ উৎপাদন কর্মকাণ্ড বেসরকারি মালিকানায় পরিচালিত হয়, পাশাপাশি সরকারি খাতেও বেসরকারি খাতের মতো উৎপাদন কর্মকাণ্ড পরিচালিত হয়। ইদানিং সরকারি খাতগুলো বেসরকারি খাতের মতো দক্ষভাবে উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না। তাই এদেশের সরকার রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো সম্পূর্ণ বিরাষ্ট্রীয়করণের এবং বেসরকারি খাতকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে দেশটিতে আয় বন্টনে অসমতা এবং শ্রেণী বৈষম্য দেখা দেয়। অর্থনৈতিক ব্যবস্থা কি? মানুষ যে সকল প্রাতিষ্ঠানিক কাঠামো ও বিধিবিধান এর মধ্যে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। এই প্রশ্নের উত্তর কুমিল্লা বোর্ডে দেওয়া হয়েছিল। তাহলে কেন নির্বাচন সমস্যার উদ্ভব হয়? সম্পদ সীমিত বলেই নির্বাচন সমস্যার উদ্ভব হয়। কারণ যে মানুষের অভাব হচ্ছে অসীম, সম্পদ হচ্ছে সীমিত। সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব পূরণ করা সম্ভব নয়। তাই অসীম অভাব থেকে প্রয়োজনীয় ও গুরুত্ব অনুসারে অভাবগুলো নির্বাচন বা বাছাই করা হয়। এই জন্য নির্বাচন সমস্যার উদ্ভব হয়। গ, প্রাথমিক অবস্থায় এদেশের অর্থনৈতিক ব্যবস্থার প্রকৃতি উদ্দীপকের আলোকে চিহ্নিত করো। তাহলে প্রাথমিক অবস্থায় এদেশের অর্থনৈতিক ব্যবস্থার প্রকৃতি উদ্দীপকের আলোকে চিহ্নিত করো। তাহলে উদ্দীপকে দেখি আমরা প্রাথমিক অবস্থায় এদেশে কি ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান ছিল। একটি দেশ যেখানে সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত, তবে এটি সীমিত। এটি কি সীমিত? বেশিরভাগ উৎপাদন কর্মকাণ্ড বেসরকারি মালিকানায় পরিচালিত হয়, পাশাপাশি সরকারি খাতেও বেসরকারি খাতের মতো উৎপাদন কর্মকাণ্ড পরিচালিত হয়। তাহলে দেখো কোন অর্থব্যবস্থা বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়।
অর্থাৎ কোন অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি খাত সহ অবস্থান করে, বলতো মিশ্র অর্থব্যবস্থা। তাহলে এ দেশে প্রাথমিক অবস্থায় কি ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান ছিল? মিশ্র অর্থব্যবস্থা। কারণ মিশ্র অর্থব্যবস্থার যে সকল বৈশিষ্ট্য, সেই সকল বৈশিষ্ট্য এ দেশের প্রাথমিক অবস্থায় বিদ্যমান। তাহলে এখানে তোমরা যে বলবা প্রাথমিক অবস্থায় এ দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে, এরপর তোমরা মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লিখবে। এবার দেখো, উদ্দীপকে উল্লেখিত দেশটির সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের ফলে অর্থব্যবস্থায় কোন ধরনের পরিবর্তন সংঘটিত হয়েছে? তাহলে সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, ফলে এদেশের অর্থব্যবস্থা আগে যা ছিল তা এখন আর নাই, এখন পরিবর্তন হয়েছে। দেখি কি ধরনের পরিবর্তন হয়েছে। তাহলে প্রাথমিক অবস্থায় এদেশে কি ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান ছিল? হ্যাঁ, মিশ্র অর্থব্যবস্থা। এরপর দেখি কি হয়েছে। ইদানিং সরকারি খাতগুলো বেসরকারি খাতের মতো দক্ষভাবে উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না। তাই এদেশের সরকার রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো সম্পূর্ণ বিরাষ্ট্রীয়করণের এবং বেসরকারি খাতকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিরাষ্ট্রীয়করণ মানে বেসরকারীকরণ করা হয়েছে, অর্থাৎ আগে যে সকল খাতগুলো সরকারি মালিকানায় ছিল সেগুলো বেসরকারি খাতে দিয়ে দেওয়া হয়েছে। ফলে দেশটিতে আয় বন্টনে অসমতা এবং শ্রেণী বৈষম্য দেখা দেয়। তাহলে এ দেশে প্রাথমিক অবস্থায় ছিল মিশ্র অর্থব্যবস্থা। মিশ্র অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগেও উৎপাদন কর্মকাণ্ড পরিচালিত হয়। কিন্তু সরকারি উদ্যোগে যে সকল উৎপাদন কর্মকাণ্ড পরিচালিত হয় সেগুলো বেসরকারি খাতের মতো দক্ষভাবে পরিচালিত না হওয়ায় সরকার কি করেছে? সে সকল উৎপাদন খাতগুলো বেসরকারীকরণ বা বিরাষ্ট্রীয়করণ করেছে। তাহলে দেখো, প্রথমে ছিল মিশ্র অর্থব্যবস্থা, এরপরে যখন সরকার যে সকল উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা করত সেগুলো যখন বিরাষ্ট্রীয়করণ করে দিয়েছে, তার মানে দেশটি মিশ্র অর্থব্যবস্থা থেকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় রূপান্তরিত হয়েছে। তাহলে এখানে আমরা লিখব যে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের ফলে এদেশে মিশ্র অর্থব্যবস্থা থেকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থার পরিবর্তন হয়েছে। এরপর আমরা পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো এখানে লিখব। যশোর বোর্ড 2019, যে এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, একটা হচ্ছে এ দেশ আর একটা হচ্ছে বি দেশ। এ দেশে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা, ভোক্তার স্বাধীনতা, সম্পদের ব্যক্তিগত মালিকানা। বিদেশে দেওয়া হয়েছে শ্রেণী শোষণ অনুপস্থিত, কেন্দ্রীয় পরিকল্পনা, মুদ্রাস্ফীতি অনুপস্থিত। পিপিসি এর পূর্ণরূপ কি? প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। অভাব পূরণের ক্ষেত্রে নির্বাচন সমস্যা দেখা যায় কেন? সেই প্রশ্নটাও আমরা কুমিল্লা বোর্ড এবং সিলেট বোর্ডে দেখছি। অভাব পূরণের ক্ষেত্রে নির্বাচন সমস্যা এই কারণেই দেখা দেয়, সম্পদ সীমিত বলে। সম্পদ সীমিত হওয়ার কারণে যে অভাবগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বাছাই বা নির্বাচন করতে হয়। তাহলে অভাব পূরণের ক্ষেত্রে নির্বাচন সমস্যা দেখা যায় কেন? সম্পদ সীমিত হওয়ার কারণে। এ দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? উদ্দীপকে উল্লেখিত বৈশিষ্ট্য ছাড়া অন্য তিনটি বৈশিষ্ট্য লেখো। তাহলে এ দেশে কি ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান সেটা দেখি। বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা, ভোক্তার স্বাধীনতা, সম্পদের ব্যক্তিগত মালিকানা। এই সকল বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থায়। তার মানে এ দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? হ্যাঁ, ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। তাহলে আমরা কি করব? এই প্রশ্নের উত্তরে আমরা ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থার তিনটা কি করব? বৈশিষ্ট্য লিখব। তবে এখানে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে সেগুলো লিখতে পারবো না, অন্য তিনটি লিখব। অন্য তিনটি তুমি লিখতে পারো উৎপাদকের স্বাধীনতা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, অবাধ প্রতিযোগিতা, আরও অনেকগুলো আছে। তার থেকে তোমরা শুধু কয়টা লিখবা? তিনটা। এরপর দেখো, এ ও বি দেশের অর্থনৈতিক ব্যবস্থা কি একই? বিশ্লেষণ করো। তাহলে আমরা গতে দেখছি, গড় উত্তরে দেখছি এ দেশে হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। তাহলে এখন দেখি বিদেশে কি ধরনের অর্থব্যবস্থা হয়, তখন বুঝতে পারবো এ দেশ এবং বিদেশে অর্থব্যবস্থার মধ্যে
তখন আমরা বুঝতে পারবো এ দেশ এবং বিদেশের অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য আছে কিনা। বিদেশে দেখো শ্রেণী শোষণ অনুপস্থিত, কেন্দ্রীয় পরিকল্পনা, মুদ্রাস্ফীতি অনুপস্থিত। তাহলে এই সকল বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থায়। বিদেশে আমরা যে সকল বৈশিষ্ট্যগুলো দেখতে পাই সেই বৈশিষ্ট্যগুলো হলো সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের অনুরূপ। সুতরাং আমরা বলতে পারি বিদেশে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা বিদ্যমান। তাহলে এর উত্তরে দেখো এ ও বিদেশে, এ দেশে কি অর্থব্যবস্থা? ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। বিদেশে কি ধরনের অর্থব্যবস্থা? সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা। তাহলে আমরা বলবো এ ও বিদেশের অর্থনৈতিক ব্যবস্থা একই নয়, অর্থাৎ এ দেশে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বিদ্যমান, অন্যদিকে বিদেশে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা বিদ্যমান। এরপর তোমরা সমাজতান্ত্রিক, ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সংজ্ঞাগুলো দিয়ে দুটি করে বৈশিষ্ট্য লিখবে। এরপর দিনাজপুর বোর্ড 2019। মিস্টার করিম এক্স দেশের অধিবাসী। তার দেশের যাবতীয় সম্পদ ও উৎপাদনের উপকরণ রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত। দ্রব্য ও সেবা ভোগের ক্ষেত্রে ভোক্তার স্বাধীনতা স্বীকৃত নয়। অন্যদিকে মিস্টার হাফিজ ওয়াই দেশের অধিবাসী। তার দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সরকারের পাশাপাশি ব্যক্তিগত মালিকানায় মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হয়। সে দেশে প্রবৃদ্ধি বাড়লেও আয় ও সম্পদের বণ্টনে অসমতা এবং শ্রেণী বৈষম্য পরিলক্ষিত হয়। নির্বাচন বলতে কি বুঝো? প্রশ্নটি পূর্বে আলোচনা করা হয়েছে। উৎপাদন সীমারেখাকে সীমান্ত রেখা বলা হয় কেন? এর সমাধানও বলা হয়েছে। তারপরে দেখো উৎপাদন সম্ভাবনা রেখাকে সীমান্ত রেখা এই কারণে বলা হয়, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি সীমানা রেখা যেই রেখায় চলতি প্রযুক্তি ও প্রাপ্ত সম্পদ সাপেক্ষে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ কি পরিমাণে উৎপাদন করা যাবে তা নির্দেশ করে। সেই কারণে উৎপাদন সম্ভাবনা রেখাকে সীমান্ত রেখা বলা হয়, কারণ এই সীমানা রেখার বাইরে চাইলেও আমরা উৎপাদন করতে পারবো না। এরপর দেখো মিস্টার করিমের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা করো। তাহলে মিস্টার করিমের দেশে কী ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান সেটা দেখার জন্য আমরা উদ্দীপকটা আরেকবার দেখি। মিস্টার করিম এক্স দেশের অধিবাসী। তার দেশের যাবতীয় সম্পদ ও উৎপাদনের উপকরণ রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত। তাহলে রাষ্ট্র কর্তৃক কি হয়? নিয়ন্ত্রিত হয়। দ্রব্য ও সেবা ভোগের ক্ষেত্রে ভোক্তার স্বাধীনতা স্বীকৃত নয়। তাহলে এতটুকুতে আমরা বুঝতে পারছি যে করিমের দেশে কী ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা। কারণ সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থায় কেবল সম্পদ ও উৎপাদনের উপকরণ কার নিয়ন্ত্রণে থাকে? রাষ্ট্র কিংবা সরকারের নিয়ন্ত্রণে থাকে। এবং দ্রব্য ও সেবা ভোগের ক্ষেত্রে ভোক্তার স্বাধীনতা স্বীকৃত নয় সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থায়। সুতরাং মিস্টার করিমের দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। এরপর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে সেটা লিখে এর কয়েকটি বৈশিষ্ট্য লিখবে। এবার দেখি বাংলাদেশের অর্থব্যবস্থার সাথে উপরের কোন দেশের অর্থব্যবস্থার মিল রয়েছে। তাহলে বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? বাংলাদেশে হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। কারণ বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগেও পরিচালিত হয়। যেহেতু আমরা করিমের দেশের অর্থব্যবস্থা কি সেটা পূর্বেই জেনেছি, তাই বলতে পারি করিমের দেশের সাথে বাংলাদেশের অর্থব্যবস্থার মিল নেই। অন্যদিকে দেখি মিস্টার হাফিজ ওয়াই দেশের অধিবাসী। তার দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সরকারের পাশাপাশি ব্যক্তিগত মালিকানায় মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হয়। তার মানে হাফিজের দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও পরিচালিত হয়। সে দেশে প্রবৃদ্ধি বাড়লেও আয় ও সম্পদের বণ্টনে অসমতা এবং শ্রেণী বৈষম্য পরিলক্ষিত হয়। তাহলে আমরা দেখতে পাই বাংলাদেশের অর্থব্যবস্থার সাথে উদ্দীপকের হাফিজ বা ওয়াই দেশের অর্থব্যবস্থার সাথে মিল রয়েছে। এরপর আমরা মিশ্র অর্থব্যবস্থা কাকে বলে সেটা বলবো, সেটা লিখে মিশ্র অর্থব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য লিখব। এরপর দেখি রাজশাহী বোর্ড 2019। গোল্ডেনের দেশে প্রতিরক্ষা, প্রশাসন, বিদ্যুৎ, ওয়াসা সহ আরও কিছু ব্যবসায়
ও সেবা খাত সরকারের নিয়ন্ত্রণাধীন। পাশাপাশি প্রায় সব ক্ষেত্রেই সে দেশে বেসরকারি খাতও রয়েছে। অর্থনীতির সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কেন, এর আলোচনাও পূর্বে করা হয়েছে। অর্থনীতির সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কারণ সম্পদ সীমিত বলে। গ, উদ্দীপকে উল্লিখিত গোলেনের দেশে বিদ্যমান অর্থব্যবস্থার প্রকৃতি নির্ণয় করে এর 3টি বৈশিষ্ট্য লিখো। তাহলে গোলেনের দেশে কী ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান সেটা জানার জন্য উদ্দীপকটা দেখি। গোলেনের দেশে প্রতিরক্ষা, প্রশাসন, বিদ্যুৎ, ওয়াসা সহ আরও কিছু ব্যবসায় ও সেবা খাত সরকারের নিয়ন্ত্রণাধীন। পাশাপাশি প্রায় সব ক্ষেত্রেই সেই দেশে বেসরকারি খাতও রয়েছে। তাহলে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের সহ অবস্থান রয়েছে মিশ্র অর্থব্যবস্থায়। তাহলে গোলনের দেশে কী ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। এরপর মিশ্র অর্থব্যবস্থা কাকে বলে সেটা লিখে 3টি বৈশিষ্ট্য লিখবে। 3টি বৈশিষ্ট্যের মধ্যে মনে করো লিখতে পারো ভোক্তার স্বাধীনতা, উৎপাদকের স্বাধীনতা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, উৎপাদনের উদ্দেশ্য, সরকারি খাত ও বেসরকারি খাতের সহ অবস্থান। যা আমি 4-5টা বললাম, তোমরা 3টা লিখবা। ঘ, উদ্দীপকে উল্লিখিত অর্থব্যবস্থার সাথে অপরাপর অর্থব্যবস্থার তুলনা করে কোনটি অধিক উন্নত মন্তব্য করো। এখানে উল্লিখিত অর্থব্যবস্থা হলো মিশ্র অর্থব্যবস্থা। তার মানে মিশ্র অর্থব্যবস্থার সাথে অপরাপর অর্থব্যবস্থার তুলনা করে কোনটা উন্নত সেটা বলতে হবে। যে অপরাপর অর্থব্যবস্থার মধ্যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা। এখানে ইসলামী অর্থব্যবস্থা বলবে না, কারণ 4টি অর্থব্যবস্থার মধ্যে 3টি অর্থব্যবস্থা হচ্ছে মানব কর্তৃক রচিত। অন্যদিকে ইসলামী অর্থব্যবস্থা মানব কর্তৃক রচিত নয়, বরং কোরআন, হাদিস, ইজমা ও কিয়াসের ভিত্তিতে পরিচালিত হয়। সুতরাং ইসলামী অর্থব্যবস্থার সাথে মানব রচিত অর্থব্যবস্থার তুলনা করা যাবে না। তাই তোমরা কি করবা, যে মিশ্র অর্থব্যবস্থার সাথে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার তুলনা করবে। এই তুলনাগুলো আমার লেকচার সাথে দেওয়া হয়েছে। এরপর তুলনা করে অথবা পার্থক্যগুলো তুলে ধরে, 3টা অর্থব্যবস্থার মধ্যে পার্থক্যগুলো তুলে ধরে যে বলবে মিশ্র অর্থব্যবস্থায় উন্নত, কারণ মিশ্র অর্থব্যবস্থা ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দোষগুলো পরিহার করে শুধুমাত্র গুণগুলো নিয়ে গঠিত হয়। তাহলে বলো তো, যে অর্থব্যবস্থা অপরাপর অর্থব্যবস্থার দোষগুলো পরিত্যাগ করে গুণগুলো গ্রহণ করে গড়ে ওঠে, অবশ্যই সেই অর্থব্যবস্থায় কি হবে? উন্নত হবে। এরপর দেখো মাদ্রাসা বোর্ড 2019। এক্স ও ওয়াই দুটি দেশ। এক্স দেশের নাগরিক খালিদ স্ব-উদ্যোগে উৎপাদন ও ব্যবসা পরিচালনা করেন। তার দেশের সকল খাতই ব্যক্তি উদ্যোগে পরিচালিত হয় এবং অবাধ প্রতিযোগিতার মাধ্যমে দাম নির্ধারিত হয়। ভোগের ক্ষেত্রেও সকলে স্বাধীন, কিন্তু ওয়াই দেশে উপার্জন ও উৎপাদন হালাল হারামের বিধিবিধান আছে এবং ভোগ ব্যবস্থা পুরোপুরি স্বাধীন নয়। সুদ, ঘুষ ও মজুতদারি সম্পূর্ণ নিষিদ্ধ। জাকাত ব্যবস্থা বাধ্যতামূলক। ইসলামী অর্থব্যবস্থা বলতে কি বুঝো? যে অর্থব্যবস্থা কোরআন, হাদিস, ইজমা ও কিয়াসের ভিত্তিতে পরিচালিত হয় তাকে ইসলামী অর্থব্যবস্থা বলে। অথবা সংক্ষেপে বলতে পারবা, যে অর্থব্যবস্থা ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হয় তাকে ইসলামী অর্থব্যবস্থা বলে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে কি বোঝায়? স্বয়ংক্রিয় দাম বলতে যে দাম সরকার কিংবা কোনো প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত না হয়ে চাহিদা ও যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ায় নির্ধারিত হয় তাকে স্বয়ংক্রিয় দাম বলে। আর এই স্বয়ংক্রিয় দাম যে ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তাকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলে। গ, উদ্দীপকের আলোকে উদ্যোগের স্বাধীনতা, উৎপাদন ও ব্যবসা পরিচালনা, অবাধ সুযোগ সুবিধা ভোগ কোন অর্থব্যবস্থাকে নির্দেশ করে? চিহ্নিত করে ব্যাখ্যা করো। তাহলে বলো তো, উদ্যোগের স্বাধীনতা, উৎপাদন ও ব্যবসা পরিচালনা, অবাধ সুযোগ সুবিধা ভোগ কোন অর্থব্যবস্থাকে নির্দেশ করে? অবশ্যই ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থাকে। তাহলে বলবা, উদ্দীপকের আলোকে উদ্যোগের স্বাধীনতা, উৎপাদন ও ব্যবসা পরিচালনা, অবাধ সুযোগ সুবিধা ভোগ ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে নির্দেশ করে। এরপর ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে সেটা লেখার পর ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো তুলে ধরবে। ঘ, উদ্দীপকের আলোকে সুদ, ঘুষ, মজুতদারি নিষিদ্ধ, জাকাত ব্যবস্থা বাধ্যতামূলক কোন অর্থব্যবস্থায় দেখা যায়? অবশ্যই ইসলামী অর্থব্যবস্থায়। এরপর তোমার মতামতগুলো তুলে ধরবা, অর্থাৎ
ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো তুলে ধরলে হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।